বাংলাদেশের ত্রয়োদশতম জাতীয় নির্বাচনে ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসছে বিএনপি। আর তারেক রহমানের কুরসিতে আসীন হওয়ার পিছনে বেশ কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্যাক্টর কাজ করছে বলে মনে করা হচ্ছে। সম্ভাব্য সেই কারণগুলি কি, সেগুলি নিয়ে আজ আলোচনা করছি। 2024 সালের জুলাই গণ অভ্যুত্থানের পর প্রথম নির্বাচনে বাজিমাত করল বিএনপি। প্রধানমন্ত্রী হতে চলেছে তারেক রহমান। এর পিছনে যেটা সবচেয়ে বড় কারণ বলে মনে করা হচ্ছে সেটা হচ্ছে সংখ্যালঘু ভোট ব্যাংক। সংখ্যালঘু ভোট ব্যাংক তারেক রহমানকে ক্ষমতার কাছাকাছি নিয়ে আসতে পেরেছে বলে সম্ভাব্য কারণ হতে পারে। তার কারণ হচ্ছে এই সংখ্যালঘু ভোট। আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় ছিল বাংলাদেশে, ঠিক ততদিন হাসিনার একচ্ছত্র আধিপত্য ছিল সংখ্যালঘু ভোটে। কিন্তু 2024 সালে গণ অভ্যুত্থানের পর হাসিনা দেশ ছাড়ার পর তারা নিরাপত্তার স্বার্থে সংখ্যালঘুরা সে দেশের একটি ধর্মনিরপেক্ষ দলের আশ্রয়ে থাকতে চাইছিলেন। হয়তোবা তারা কখনোই জামাতকে তাদের নিরাপদ আশ্রয়স্থল বলে মনে করতে পারেনি। সংখ্যালঘুদের কাছে বিএনপি ছাড়া কোনো দ্বিতীয় বিকল্প ছিল না। শেখ হাসিনা দেশ ছাড়ার পর থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয় সে দেশে। তাই বাংলাদেশে নিয়মিত আওয়ামী লীগ 35 থেকে 48% ভোট পেয়ে আসছিলেন। এদেশে 4 কোটি আওয়ামী লীগ ভোটার আছে। তাই আওয়ামী লীগ ভোটে অংশগ্রহণ না করলেও তাদের যে সেই কর্মী সমর্থক সাধারণ ভোটার, তারা তাদের রাজনৈতিক আশ্রয় খোঁজার চেষ্টা করেছে বলে মনে করা হচ্ছে এবং তারা কোনো না কোনো রাজনৈতিক দলকে ভোট দেবে, এটাই স্বাভাবিক। যারা ভোট কেন্দ্রে গিয়েছিলেন ভোট দিতে, তাদের অধিকাংশই হয়তো আওয়ামী লীগকে বেছে নিয়েছে। তারেক রহমানের ক্ষমতায় আসার পিছনে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে রাজনৈতিক বিশ্লেষকদের মত, সেটা হচ্ছে বেগম খালেদা জিয়ার মৃত্যু। বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর একটা ব্যাপক সমর্থন আবেগ কাজ করেছে ধান শীষের প্রতি। তাই তারেক রহমানের জয়ের পথ সুগম হয়ে থাকতে পারে, সেটাও একটা কারণ হতে পারে। দেশ পরিচালনার স্বার্থে তারা ক্ষমতায় আসলে কি কি কাজ করতে পারবেন, সেই জনমুখী প্রতিশ্রুতি, জনমুখী ইস্তাহার প্রকাশ করেছিলেন। কর্মসংস্থান সৃষ্টি, শ্রমিক কৃষক উন্নয়ন থেকে শুরু করে ফ্যামিলি কার্ড বিতরণ, বহু জনমুখী ইস্তাহার, জনমুখী প্রতিশ্রুতি দিয়েছিলেন। একটি দেশের ভোটাররা ভোট দেওয়ার পূর্বে রাজনৈতিক দলগুলি তাদের জন্য কি কি প্রতিশ্রুতি দিচ্ছে, কি কি ইস্তাহার প্রকাশ করছে, কি কি কাজের সুযোগ তৈরি করবে, তাদের উন্নয়নে কি কি কাজ হতে পারে, সেটা অবশ্যই দেখবে। সেই দিক থেকে অন্যান্য রাজনৈতিক দল, জামায়াতে ইসলাম হোক বা অন্য কোনো ছোট দলগুলি হোক, তাদের চেয়ে অনেক এগিয়ে ছিল বিএনপি। জামাত ইসলামের ক্ষমতায় না আসার কারণে, অর্থাৎ বিএনপি ক্ষমতায় আসার পিছনে একটা যেটা বড় ফ্যাক্টর অবশ্যই গণ অভ্যুত্থান 2024 সালের। সেখানে গণ অভ্যুত্থানে মূলত অংশগ্রহণ করেছিলেন সে দেশের ছাত্র যুব সমাজ। আর সেই ছাত্র যুব সমাজ পরবর্তীতে দেখা যায় তারা রাজনৈতিক দল গঠন করলেন, কি এনসিপি। সেই এনসিপির নেতৃত্বে যারা ছিলেন তারাই আবার ছিলেন গণ অভ্যুত্থানের প্রথম সারিতে মুখ। নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, আক্তার হোসেনরা। তো স্বাভাবিকভাবে সেই গণ অভ্যুত্থানের জন্য হাসিনাকে দেশ ছাড়তে হয়। তাই যারা এই গণ অভ্যুত্থানের বিরোধী ছিলেন, বিশেষ করে আওয়ামী লীগ কর্মী সমর্থক বা ভোটাররা, এবং সেই এনসিপির সঙ্গে যেহেতু জামায়াতে ইসলাম জোট করেছে, তাই কেউ কেউ জামায়াতে ইসলামকে ভোট দেবে না বা তাদের প্রতি রাগ তৈরি হতে পারে, এটা স্বাভাবিক। হয়তো তারা সেই সুযোগ নিয়ে বিএনপিকে ভোটটা দিয়ে থাকতে পারে। এটা যদিও এনসিপি 6টি আসনে জয়লাভ করেছে। ঢাকা 11 আসনে নাহিদ ইসলাম আহ্বায়ক, এনসিপি সদস্য সচিব রংপুর 4 আসনে আক্তার হোসেন,
দেশটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক, কুমিল্লা 4 আসনের প্রার্থী হাসনাত আবদুল্লাহ, যুগ্ম মুখ্য সমন্বয়ক নোয়াখালী 6 আসনের হান্নান মাসুদ ও কুড়িগ্রাম 2-এর আতিকুর রহমান মুজাহিদ, নারায়ণগঞ্জের 4 আসনের আবদুল্লাহ আল আমিন, এই 6 জন প্রার্থী জয়লাভ করেছেন। তবে সার্জিস আলমদের মতো নেতারা ভোটে হেরে গেছে, অর্থাৎ মাত্র 6 জন জয়লাভ করলেও অধিকাংশ প্রার্থী এনসিপি হেরে গেছে।